প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প হলো মহেশ। আজকের ভিডিওতে আমি সেই গল্পটা তোমাদের পড়ে শোনাবো। ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্য বা লক্ষণ এই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। কালজয়ী একটি গল্প, গফুর মিয়া ও তার সন্তানসম পোষা ষাঁড় মহেশের গল্প। খুবই করুণ পরিণতি গল্পের শেষে আমরা দেখতে পাই। খুব ট্র্যাজিক কাহিনী আর কি গল্পের। কাশীপুর ছিল হিন্দু অধ্যুষিত গ্রাম, সেখানে হিন্দুদের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল। সেই গ্রামেরই এক প্রান্তে গফুর মিয়া থাকত, মুসলমান, তার মহেশকে নিয়ে। মহেশ হচ্ছে তার পোষা অবলা জীব, ষাঁড়, যাকে সে সন্তানের মতো মনে করত। আর তার সঙ্গে থাকতো তার 10 বছরের মাতৃহারা মেয়ে আমিনা। তো হিন্দুদের গ্রাম, হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি। হিন্দুরা গরুকে মাতা মনে করে, দেবতা মনে করে। তো একদিন গফুরের খুব জ্বর ছিল। সে মহেশকে এক প্রচণ্ড গরমে একটা গাছের তলায় বেঁধে রেখেছিল। এমন সময় সেই গ্রামের পণ্ডিত তর্করত্ন মহাশয় সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি গফুরকে খুব বকলেন যে এই গরমে গরুটাকে ওইভাবে বেঁধে রেখেছে, তাকে যত্ন করছে না, তাকে খেতে দিচ্ছে না। তিনি দেখাতে চাইলেন যে তিনি গরুকে আর কি দেবতা মনে করেন। তো গফুর বলল যে তার খুব জ্বর, সে মহেশকে নিয়ে বেরোতে পারছে না, আর তাকে যে ছেড়ে দেবে, মহেশ কিন্তু খিদের জ্বালায় অন্যের বাড়ি গিয়ে ধান খেয়ে নেবে, সেই জন্য সে মহেশকে ছাড়তেও পারছে না। সে তখন তর্করত্নের কাছে অনুনয় করল যে কিছু খড় দেওয়ার জন্য, যাতে সে মহেশকে খাওয়াতে পারে। গফুর ছিল ভাগ চাষি, বকেয়া ধার শোধ করতেই তার সব চলে যেত। আর অজন্মা হয়েছিল, মাঠের ধান মাঠেই শুকিয়ে গিয়েছিল, খড় বিচুলি তার কাছে কিছুই ছিল না। তার নিজেরই খুব কষ্টে দিন কাটত, রোজ ভাত সে খেতেও পারত না, তাহলে মহেশকে সে কি করে খাওয়াবে। সে অনেক বলল, তর্করত্নের কাছে অনেক অনুনয় করল, কিন্তু তর্করত্ন শুনল না। আর সেই গ্রামের জমিদার ছিল শিবুবাবু, সেও খুব অত্যাচারী ছিল জমিদার। সামাজিক নিপীড়নের ছবি এই গল্পের মধ্যে দিয়ে লেখক তুলে ধরেছেন, যে অত্যাচারী জমিদারের হাতে কিভাবে গ্রামের দরিদ্র প্রজা শোষিত হলো, সেই গল্প কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে লেখক তুলে ধরেছেন। তাহলে গল্পটা পড়লে তোমরা জানতে পারবে যে মহেশকে মানে একান্ত দায়ে পড়ে মহেশকে গফুর হত্যা করতে বাধ্য হলো। কারণ খিদের অভাব সহ্য করতে না পেরে মহেশের দুষ্টুমি খুব বেড়ে গিয়েছিল, আর গফুরও রাগ সামলাতে পারেনি, তাই সে মহেশকে হত্যা করতে বাধ্য হয়েছিল। এবার কি পরিস্থিতিতে গফুর মিয়া মহেশকে হত্যা করতে বাধ্য হলো এবং মহেশকে হত্যা করার পর গফুরকে কি প্রায়শ্চিত্ত করতে হলো, সেইটা জানতে গেলে তোমাদের এই গল্পটা পড়তে হবে। তাহলে গল্পটা আমি শুরু করছি, সবাই মন দিয়ে শোনো। মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখে দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে,
আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানায় পথের ধারে গফুরজোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? আচ্ছা, পিটালি গাছ গ্রামেগঞ্জের পরিচিত গাছ, মাঝারি আকারের হয়, ফল পীতবর্ণের, আর ফল দেখতে বড় ডুমুরের মতো। আমি পিটালি গাছ দেখিনি, যারা তোমরা দেখেছো পিটালি গাছ তারা জানো। তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে। পাষণ্ড ম্লেচ্ছ বলে গালাগাল দিতে লাগলো গফুরকে। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা সার। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিন্দুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রে ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রইল। গফুর তো বুঝতে পারছে না যে তাকে কেন বকাঝকা করা হচ্ছে। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠাই বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল। কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ঝেড়ে খাবে? কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবোক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না এক গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায় নম। গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন কানে কর এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশায়, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 10 বিচুলিও না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোঁজা গোঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে, এই যে মহেশের জন্য গফুরের হাহাকার। গল্পের এই উক্তি কিন্তু ভীষণ মর্মস্পর্শী। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিনে। কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল। ও আমার কুটোটি পেলে না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল। কিন্তু তর্করত্নে তাহাতে করুণার উদয় হল না। কহিলেন, আচ্ছা, মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে। জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস,
সব সময় তার নিন্দা করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর, নিন্দে তার আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলতো, বিঘা চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায়, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাজরা খোলা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন দুই ধার, গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দিই। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ দুপা পিছাইয়া গিয়া কহিলেন, মর, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন, ছোবো না, কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খড়। তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার নিবি, সুদবে কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। গফুরের একটু আশা হলো যে হয়তো তর্করত্ন তাকে ধার দেবে। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধব। রসিক নাগর, যা যা সর, পথ ছাড়, ঘরে যাই, বেলা হয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সবয়ে পিছাইয়া গিয়া সক্রদে বলিয়া উঠিলেন, মর, শিং নেড়ে আসে যে, গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়, যেহেতু মহেশ অভুক্ত ছিল। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চায়, নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনন করিয়া চলিয়া গেলেন। তাহলে তর্করত্ন ব্রাহ্মণ পণ্ডিত, মুখেই সে বড় বড় কথা বলে, গরুকে মাতা মনে করে, গোহত্যা পাপ মনে করে, কিন্তু যখন গফুর কাকুতি মিনতি করে যে মহেশের একটু খাবারের ব্যবস্থা করে দিতে, তর্করত্ন কিন্তু নির্মম কঠোর, গফুরের কথায় কান দেয় না। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না, না দিককে। তাহার গলা বুঝিয়া আসিল। তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের আটশন প্রীতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। তাহলে গফুরের সঙ্গে মহেশের যে আত্মার বন্ধন, সেইটাই এই গল্পের মধ্যে দিয়ে কিন্তু লেখক তুলে ধরেছেন। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রইল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গাঁয়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গৌহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়ায় আবার তাহার চোখ দুটো বাইয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিকে চাহিল, তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে, শীঘ্রই করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। তাহলে গফুরের কাছে মহেশ তার সন্তানের মতো, তাকে সে শত অভাবেও সে তাকে বিক্রি করতে পারবে না।
তাই সে ঘরের চাল থেকে খড় এনে লুকিয়ে লুকিয়ে মহেশকে খেতে দিচ্ছে, যাতে তার মেয়ে জানতে না পারে। বাবা, কেন মা, ভাত খাবে এসো, এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাইয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভাই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড়মা, আপনি ঝরে যাচ্ছিল, আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রইল। সে ক্রমাগত ওই ঘরের চাল থেকে খড় দিয়ে মহেশকে খেতে দেয়, কারণ তার আর কোনো উপায় নেই। কিন্তু এইভাবে ক্রমাগত যদি চাল বের করে ফেলে, তাহলে ঘরের চাল ফুটো হয়ে যাবে, দেওয়াল পড়ে যাবে, সেটাই আমিনা বলছে। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, একথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এই উপায়ই বা কটা দিন চলে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যায়। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাইয়া চাইয়া গফুর আস্তে আস্তে কহিল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে, তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ায়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি নে? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রইল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারব বাবা। আসলে গফুর পুরোটাই মিথ্যা কথা বলছিল। তার জ্বর হয়নি, কিন্তু সে খাবে, তার মহেশ খাবে না, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। তাই সে মেয়েকে মিথ্যা কথা বলল যে তার জ্বর, সে খাবে না, সে তার খাবারটা যেন আমিনা মহেশকে দিয়ে আসে। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি, হ্যাঁ বাবা সত্যি, তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এই আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় না। বিশেষত মানিক ঘোষ, গ্রহ ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কহিল, ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত, ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচায় নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করে টাকা দিয়াছে। অতএব আজও আপত্তি করিল না, যেহেতু গফুরের অবস্থা খুবই খারাপ ছিল।
পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল, সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁট, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোটাই দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল। যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি, এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না দিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে, এই বলিয়া সে ট্যাক হইতে 2টা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন, এই না? না, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না তা জানো। গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না, মানে কোনো অবস্থাতেই সে মহেশকে বেচবে না। বুড়া বিরক্ত হইল, কহিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছে কি? তোবা তোবা! গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তবে জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল একথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা, এই বলিয়া সে নিজের 2 হাত দিয়া নিজের 2 কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাকখত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস না। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এই মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্যই ধর্মজ্ঞানহীন মৃচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাইয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে, মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল। গফুর এই জন্য প্রসন্ন হলো যে সে মহেশকে সে বিক্রি করেনি, মহেশ তার কাছেই আছে। আর সে জমিদারের কটু বাক্যও সে মেনে নিল, কারণ সে সত্যি একটা পাপ করতে যাচ্ছিল, কিন্তু সে সেটা করতে পারেনি। মহেশকে সে আবার ফিরে পেল, এই জন্য সে প্রসন্ন চিত্ত হলো। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর পরের ভিডিওতে তোমরা জানতে পারবে যে গফুর মহেশকে সন্তানসম মনে করত, শত অভাব দারিদ্রতা সত্ত্বেও যে মহেশকে বিক্রি করতে রাজি হয়নি,
তাহলে কি এমন পরিস্থিতি হলো যে গফুর তার সেই প্রিয় মহেশকে হত্যা করতে বাধ্য হলো? এইটা জানতে গেলে তোমাদের গল্পের পরবর্তী অংশটা শুনতে হবে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করলাম, আর তোমরা পরের ভিডিওটা অবশ্যই শোনো, তাহলে গল্পের শেষটা কি হলো সেটা জানতে পারবে।